আসসালামু আলাইকুম। আজ ২৬ অক্টোবর ২০২৫ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। গুম খুনের সাইলেন্ট কিলার সোহাইল কি কারাগার থেকে পালিয়েছে? নৌবাহিনীর অ্যাকশনে ৯ ভারতীয় জেলে আটক। ২ বছর গণহত্যা চালিয়ে কি বিজয়ী হতে পারল ইসরায়েল? এবার বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোহাইলকে কানাডার টরন্টোতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি স্পষ্ট করেছে তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, কমান্ডার সোহাইল সংক্রান্ত একটি প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা সত্য নয়। তিনি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন। অনেকে এটিও বলেছেন কমান্ডার সোহাইল কারাগার থেকেই পালিয়ে বিদেশে চলে গেছেন। জনগণকে বিভ্রান্তিকর তথ্য বা গুজবে বিশ্বাস না করতে আহ্বান জানিয়ে জেল কর্তৃপক্ষ আরও জানায়, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এসব পোস্টের সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। ২০১০ সাল থেকে ২ বছর র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন মোহাম্মদ সোহাইল। ওই সময় আওয়ামী লীগ সরকারের আমলে তার দ্রুত পদোন্নতি ঘটে। দুর্নীতি, আটক রেখে নির্যাতন, হত্যা ও গুমের অভিযোগে গত ১৯ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় নৌবাহিনী। পরদিন তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি কমোডোর থেকে রিয়াল অ্যাডমিরাল পদে উন্নীত হন তিনি। তবে অভিযোগ রয়েছে, জাহাজ বা ঘাঁটি কমান্ড না করেই এবং গুরুত্বপূর্ণ সামরিক কোর্স ছাড়াই সরকার পক্ষের আনুকূল্যে পদোন্নতি পান। সর্বশেষ তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। গত ৭ আগস্ট সরকার পরিবর্তনের পর তাকে বন্দরের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার করা হয়। গুম খুনের সাইলেন্ট কিলার হিসেবেও আখ্যায়িত করা হয় সোহাইলকে। বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে একটি ট্রলার সহ ৯ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সম্প্রতি বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বোয়া এলাকার কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নৌবাহিনী জানায়, আটককৃত জেলেদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ ধরার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে একই রাতে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার সকালে আটক জেলেদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, নৌবাহিনীর টহল দল ফেয়ারওয়ে বোয়া এলাকায় সন্দেহজনকভাবে অবস্থানরত একটি ট্রলার আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ৯ জন ভারতীয় জেলেকে পাওয়া যায়। তারা বাংলাদেশি জলসীমায় অবৈধভাবে মাছ ধরছিলেন। নৌবাহিনীর সূত্রে আরও জানা যায়, এ নিয়ে গত ৩.৫ মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশি জলসীমা থেকে ৫টি ভারতীয় ট্রলার সহ মোট ৭১ জন জেলে আটক হলো। এর আগে ১৪ জুলাই দুটি ট্রলার সহ ৩৪ জন, ৩ আগস্ট একটি ট্রলার সহ ১৪ জন এবং ১৭ অক্টোবর একই এলাকা থেকে আরেকটি ট্রলার সহ ১৪ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছিল। পূর্ববর্তী মামলাগুলোর ৬২ জন ভারতীয় জেলে বর্তমানে বাগেরহাট জেলা কারাগারে বন্দী আছেন। নতুন করে আটক হওয়া ৯ জন যুক্ত হলে বন্দী জেলের সংখ্যা দাঁড়াবে ৭১ জনে। নৌবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, বিদেশি জেলেদের এই ধরনের অনুপ্রবেশ দেশের সামুদ্রিক নিরাপত্তা ও মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য বড় হুমকি। তারা আরও জানান, বাংলাদেশের সামুদ্রিক সীমানা নির্ধারিত থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশের ট্রলারগুলো প্রায়ই মাছের খোঁজে সীমান্ত অতিক্রম করে চলে আসে। স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন, বিদেশি ট্রলারগুলো গভীর সমুদ্রে অবৈধভাবে মাছ ধরায় তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বাংলাদেশি জলসীমায় নিয়মিত টহল ও কঠোর আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বঙ্গোপসাগরে অবৈধ অনুপ্রবেশ রোধে অভিযান অব্যাহত থাকবে। কোনো বিদেশি ট্রলার বাংলাদেশি জলসীমায় প্রবেশ করলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের জোট গঠিত হলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। এই ইস্যুতে কমিশনকে চিঠিও দিয়েছে দলটি। রবিবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ সহ ২ সদস্যের প্রতিনিধি ইসিতে এই ইস্যুতে এ চিঠি নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। পূর্বের অবস্থা বহাল রাখার জন্য বিএনপির পক্ষ থেকে সিইসিকে চিঠি দেওয়া হয়েছে। ইসমাইল জবিউল্লাহ আরও বলেন,
কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই সংশোধনীর প্রস্তাব ছিল না। বিএনপি এর সঙ্গে একমত পোষণ করে না, এটি গ্রহণযোগ্য নয়। আলোচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রোববার ২৬ অক্টোবর সকালে রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা সূচিত হয়েছে তা যেন বিঘ্নিত না হয়। নির্বাচনকে উপলক্ষ করে বিভিন্ন পরাশক্তি ও এজেন্সি সক্রিয় হবে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে বিভিন্ন পরাশক্তি ও অভ্যন্তরীণ শক্তি নির্বাচন ও নতুন দেশ গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। সে সময় রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গোলাম পরোয়ার। গণ অধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণ অধিকার পরিষদ মানুষের মৌলিক অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়া একটি রাজনৈতিক দল। ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পেটুয়া বাহিনী দলটির নেতা ভিপি নুরের মতো ছাত্র নেতৃত্বের উপর যে অমানসিক নির্যাতন চালিয়েছে তা দেশের মানুষ ভালোভাবে গ্রহণ করেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের শেষের দিকে সপরিবারে সৌদি আরব গিয়ে পবিত্র উমরাহ পালন করবেন। উমরাহ শেষে তিনি লন্ডনে ফেরার পর ঢাকার ফ্লাইট ধরবেন। রোববার ২৬ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তারেক রহমান আগামী মাসের ২০ থেকে ২১ তারিখের দিকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং উমরাহ শেষে আবার লন্ডনে ফিরবেন। বাংলাদেশে ফেরা সম্পর্কে ফজলে এলাহি আকবর বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা আছে, তবে চূড়ান্ত ফ্লাইটের তারিখ এখনও নির্ধারিত হয়নি। তারেক রহমানের দেশে ফেরার জন্য বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। কমিটির একজন সদস্য জানান, সম্ভাব্য ২৩ নভেম্বরের মধ্যে দেশে ফেরার কথা ধরা হয়েছে এবং সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। সরকারের সঙ্গে সমন্বয় করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি আসারও আশা করা হচ্ছে। ফেরার পর তারেক রহমান গুলশান ২ অ্যাভিনিউ রোডের ১৯৬ নম্বর বাড়িতে অবস্থান করবেন। জানা যায় ১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর তৎকালীন সরকার তার স্ত্রী খালেদা জিয়াকে এই বাড়িটি বরাদ্দ দিয়েছিলেন। বিএনপির সঙ্গে এখন আসন ভাগাভাগি নিয়ে তুমুল দর কষাকষি করছে বিএনপির যুগপৎ সঙ্গীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু বলেন, মৃতদের আসন বণ্টনের বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। এখন আবার সংশোধিত আরোপীয় খসড়া অনুযায়ী জোট শরিকদের নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এর ফলে এখন বিএনপিকে আরও পর্যালোচনা, অনেক চিন্তা ভাবনা করে এই কাজটা করতে হবে। বিএনপি চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে গ্রিন সিগন্যাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি মিত্রদের আসন বণ্টন নিয়েও বেশ কিছুদিন ধরে কাজ করছে। এর অংশ হিসেবে বিএনপির চাওয়া অনুযায়ী অধিকাংশ মিত্র এরই মধ্যে জমা দিয়েছে তাদের প্রার্থী তালিকা। এখন পর্যন্ত বিএনপির কাছে ১০৩ জনের প্রার্থী তালিকা জমা দিয়েছে যুগপতের শরিকরা। এর মধ্যে ১২ দলীয় জোট ২১ জন, জাতীয়তাবাদী সমমনা জোট ৯ জন, গণতান্ত্রিক বাম ঐক্য ১৯ জন, এলডিপি ১৩ জন, গণফোরাম ১৬ জন, এনডিএম ১০ জন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ৫ জন, বাংলাদেশ লেবার পার্টি ৬ জন এবং বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি ৪ জনের প্রার্থী তালিকা দিয়েছে। তবে তালিকা জমা নেওয়ার পর শরিকদের কারো সঙ্গে এখনও বসেনি বিএনপি। এদিকে এখনও প্রার্থী তালিকা জমা না দিলেও এটা নিয়ে বিএনপির সঙ্গে ৬ দলীয় জোট গণতন্ত্র মঞ্চ এবং গণ অধিকার পরিষদের আলোচনা চলছে। শীঘ্রই গণতন্ত্র মঞ্চ অর্ধশতাধিক এবং গণ অধিকার পরিষদ ৩০ জনের তালিকা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মিত্রদের ১০৩ জনের প্রার্থী তালিকা এখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে রয়েছে। তিনি এই তালিকা যাচাই বাছাই করছেন। সংশ্লিষ্ট এলাকায় মিত্র দলের প্রার্থীর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা কেমন, প্রতিদ্বন্দ্বী অন্য দলের প্রার্থী কারা, কে কেমন ফল করতে পারে, এসব বিবেচনা করা হচ্ছে। বিএনপি ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে মিত্রদের ৫৯টি আসন ছেড়ে দিয়েছিল। এর মধ্যে জামাত ইসলামী সহ তৎকালীন ২০ দলীয় জোটকে ৪০টি আর জাতীয় ঐক্যফ্রন্টকে ছেড়েছিল ১৯টি আসন। নিবন্ধন না থাকায় তখন বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেছিলেন জামাতের প্রার্থীরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে না থাকায় আগামী নির্বাচনে জামাতকেই বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে। দুটি দলই এবার তাদের নেতৃত্বে পৃথক নির্বাচনে জোট গঠনের তৎপরতা চালাচ্ছে। কালবেলা পত্রিকার সূত্রে জানা যায়, শরিকদের জন্য বিএনপি এবার কতটি আসন ছাড়বে সেটি মূলত নির্ভর করছে বিএনপির নেতৃত্বাধীন নির্বাচনী জোটের পরিধির উপর। জামাতের বাইরে থাকা অন্য ইসলামী দল ও আলেমদের পাশাপাশি বামপন্থী কিছু দলকেও পাশে চায় বিএনপি।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও রাজনৈতিক যোগাযোগ রয়েছে তাদের। জানা গেছে বিএনপির আসন ছাড়ের সংখ্যা এবার 50-এর আশেপাশে থাকবে। অবশ্য জোটের পরিসর বড় হলে আসন ছাড়ার সংখ্যাও বাড়তে পারে। জোটের যেসব প্রার্থীর সংশ্লিষ্ট এলাকায় শক্ত অবস্থান আছে, বিজয়ী হয়ে আসার মতো সক্ষমতা রয়েছে, ঢাকাসহ দেশের এমন বিভিন্ন জায়গায় আসন বণ্টনের ক্ষেত্রে তাদের প্রাধান্য দেবে বিএনপি। তবে মিত্রদের গ্রিন সিগন্যাল দেওয়ার বিষয়টি বিএনপির কেন্দ্র কিংবা দায়িত্বশীল পর্যায় থেকে সংশ্লিষ্ট এলাকায় দলের মনোনয়ন প্রত্যাশী বা দায়িত্বশীল নেতাদের জানিয়ে না দেওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জোট নেতারা জানিয়েছেন। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বিএনপি মিত্রদের মধ্যে যাদের আসন ছাড় দিতে চায় সেসব আসনে যত দ্রুত সম্ভব জোটের প্রার্থী ঘোষণা করে দিলে প্রার্থীদের জন্য সুবিধা হয়। সেক্ষেত্রে তারা পূর্ণ উদ্যমে নির্বাচনী মাঠে নেমে পড়তে পারবেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। একজন মানুষ কখন সফল হন? যখন তার মধ্যে 3টি গুণ থাকে: সততা, বুদ্ধি এবং কাজ করার ক্ষমতা। কিন্তু ওয়ারেন বাফেট খুব গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, সততা যদি কারো না থাকে তাহলে অন্য 2টি গুণ অর্থাৎ বুদ্ধি এবং কাজ করার ক্ষমতা থাকলেও তাকে আপনি কাজে লাগাবেন না, বা তাকে আপনি চাকরি দেবেন না, বা তাকে আপনার সংস্পর্শে আসতে দেবেন না। কারণ সততা এমন মূল্যবান একটা বিষয়, কর্মক্ষম মানুষের মধ্যে যদি সততা না থাকে তাহলে সে কেবলমাত্র ওই কর্মক্ষমতা দিয়ে আপনার ক্ষতিই করবে। সুতরাং সকল কাজের আগে, সকল গুণের আগে একটি গুণই খুব বেশি প্রয়োজন, সেটা হচ্ছে সততা। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। প্রযুক্তি নির্ভর উন্নয়নের পথে আরও এক ধাপ এগোলো ইরান। দেশটির সংসদ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সংস্থা গঠন। এই সংস্থার লক্ষ্য হবে দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা ইকোসিস্টেমের উন্নয়ন, গবেষণায় সমন্বয় আনা এবং নীতিগত দিকগুলোকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা। রোববার অনুষ্ঠিত সংসদের খোলা অধিবেশনে এআই সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করে ইরান। জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিল এর ধারা 3 সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়। নতুন সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে। সরকারের উদ্দেশ্য হল বিদ্যমান জাতীয় সম্পদগুলোকে কাজে লাগিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি মূল উন্নয়ন খাতে পরিণত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকা। মেহের নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, সংশোধনী অনুযায়ী একটি স্বাধীন জাতীয় সংস্থা প্রতিষ্ঠা করা হবে, যা ইরানের এআই শাসন কাঠামো তৈরির মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। এই সংস্থার সচিবালয় প্রেসিডেন্টের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং জাতীয় এআই নীতিমালার বাস্তবায়নে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে। সংস্থার প্রধানকে সরাসরি প্রেসিডেন্ট নিয়োগ করবেন। নতুন আইন অনুযায়ী সংস্থা প্রতিষ্ঠার 3 মাসের মধ্যেই এর কার্যবিধি বা বিধিমালার খসড়া তৈরি করতে হবে। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপপ্রেসিডেন্সি, প্রশাসনিক ও নিয়োগ সংস্থা, পরিকল্পনা ও বাজেট সংস্থা এবং বিজ্ঞান, স্বাস্থ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রম ও শিক্ষা মন্ত্রণালয়গুলো। খসড়া প্রস্তুত শেষে তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। এই উদ্যোগ ইরানের প্রযুক্তিভিত্তিক অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ব্যাপক গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে। নতুন সংস্থা এসব কার্যক্রমকে কেন্দ্রীয়ভাবে পরিচালনা করবে এবং বিভিন্ন মন্ত্রণালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা নিশ্চিত করবে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া বলেছেন, 2 বছরের বেশি সময় ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালালেও কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। খলিল আল হাইয়া বলেন, দখলদার শক্তি 2 বছর যুদ্ধ চালিয়েও তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি ইসরায়েলের ঘোষিত লক্ষ্যগুলো উল্লেখ করেন, যার অন্যতম হল গাজা উপত্যকা সম্পূর্ণ দখল করা এবং সেখানকার 20 লক্ষাধিক বাসিন্দাকে জোরপূর্বক উৎখাত করা, যা 2023 সালের অক্টোবর মাসে শুরু হওয়া গণহত্যার মূল উদ্দেশ্য ছিল। ইসরায়েল দাবি করছিল এই যুদ্ধের আরেকটি উদ্দেশ্য ছিল বন্দীদের মুক্ত করা, কিন্তু সেটিও তারা বাস্তবে অর্জন করতে পারেনি। হাইয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য টেনে বলেন, ট্রাম্প বলেছেন যুদ্ধ শেষ এবং যোগ করেন যে প্রতিদিন আমেরিকান কর্মকর্তারা এমন ধরনের একই রকম বিবৃতি দিচ্ছেন। এছাড়াও তিনি চুক্তিভঙ্গের দিকেও ইঙ্গিত করেছেন, বিশেষ করে ইসরায়েলের গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেওয়ার কথা। তার ভাষ্য, যেন আমরা এখনও যুদ্ধের মাঝেই আছি। তিনি আরও বলেন, মানবিক পরিস্থিতি আমাদের উদ্বিগ্ন করেছে এবং দখলদার শক্তি গাজার মধ্যে সহায়তা পৌঁছাতে অবৈধ বাধা সৃষ্টি করে যাচ্ছে। শীর্ষ এই হামাস নেতা আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের পক্ষে ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব,
আর হামাস ইসরায়েলকে ফের আগ্রাসনের কোনো অজুহাত দেবে না। হাইয়া জানান, যুদ্ধের কারণে সৃষ্ট ব্যাপক ধ্বংসের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হলেও হামাস চুক্তির শর্তানুসারে বাকি জিম্মিদের লাশ ফিরিয়ে দেবে। প্রতিরোধ বাহিনীর অস্ত্র ইস্যু নিয়ে হাইয়া বলেন, এই অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত দখলদারিত্ব শেষ হলে এই অস্ত্র রাষ্ট্রের অধীনে চলে যাবে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।